This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসটিএফ এর নজরে পাক জঙ্গি হামিম মণ্ডলের ব্যাংক অ্যাকাউন্ট। ধৃত জঙ্গির তাক লাগানো জীবনযাত্রা, কোথা থেকে আসতে এত টাকা? পাকিস্তানের সাজ্জাদ ভাট্টি গ্যাংয়ের থেকেই কি মোটা টাকা পেত হামিম? জঙ্গির ব্যাংকিং লেনদেন সংক্রান্ত তথ্য তলব করছেন গোয়েন্দারা। হামিমের যে নিকট আত্মীয়, সেই আত্মীয়দের ব্যাংক অ্যাকাউন্টও এসটিএফ এর নজরে রয়েছে। ধৃত জঙ্গির তাক লাগানো জীবনযাত্রা, কোথায় থাকতো দেখেছেন, কোথায় জিম করতো দেখেছেন, এই এত টাকা আসতো কোথা থেকে, কে পাঠাতো? পাকিস্তানের সাজ্জাদ ভাট্টি গ্যাংয়ের থেকে কি মোটা টাকা পেত হামিম? কোন পথে আসতো? মিডলম্যান কে কে ছিল বা কারা কারা ছিল? এই গোটা বিষয়গুলো কিন্তু ইতিমধ্যেই এসটিএফ তদন্ত করতে শুরু করে দিয়েছে। জঙ্গির ব্যাংকিং লেনদেন সংক্রান্ত তথ্য তলব করেছেন গোয়েন্দারা। হামিমের আত্মীয় যারা, মানে নিকট আত্মীয়, তাদের ব্যাংক অ্যাকাউন্টও কিন্তু এখন এই মুহূর্তে গোয়েন্দাদের আতশ কাচের নিচে রয়েছে। গতকালই বর্ধমান থেকে এই জয়সি মোহাম্মদ জঙ্গিকে গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ। তারপরে তাকে আদালতে পেশ করা হয়। 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। আর তারপর রাতেই তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে। এই মুহূর্তে কলকাতায় তাকে জেরা করছেন গোয়েন্দারা। যে খবর পাচ্ছি আমরা, তার একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তাক লাগানো জীবনযাত্রা। এখন প্রশ্ন হচ্ছে, এত টাকা আসতো কোথা থেকে? পাকিস্তানের সাজ্জাদ ভাট্টি গ্যাংয়ের কাছ থেকে কি মোটা টাকা পেত এই হামিম? যদি পাকিস্তান থেকে টাকা আসতো, তাহলে সেই টাকাটা কোন পথে আসতো? মিডলম্যান কে ছিল বা কারা ছিল? টাকাটা কি কোথাও ইনভেস্ট করা হয়েছিল? টাকাটা কিভাবে খরচা করা হতো? এই গোটা বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিক যারা আছেন তারা জানার চেষ্টা করছেন। পাশাপাশি তার যে কটা ব্যাংক অ্যাকাউন্ট ছিল, সেই ব্যাংক অ্যাকাউন্টের দিকেও নজর রয়েছে। তার নিকটাত্মীয় যারা, তাদের যে ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্টের দিকেও গোয়েন্দারা নজর দিয়েছেন। সেখানে বিগত দিনে কত টাকা ট্রানজাকশন হয়েছে, কত টাকা এসেছে, কোথা থেকে এসেছে, সেই টাকাগুলো কোথায় গেছে, কোন অ্যাকাউন্ট নাম্বারে গেছে, গোটা বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে গোয়েন্দাদের আতশ কাচের নিচে রয়েছে। সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাবো সুজয়ের কাছে। সুজয়, গতকাল থেকে এই প্রশ্ন উঠছিল যে এদেরকে ফান্ডিংটা কে করে, টাকা কোথা থেকে আসে, কি জানতে পেরেছি এখনো পর্যন্ত আমরা? দেখো, সেটারই খোঁজ করছে রাজ্য এসটিএফ এর গোয়েন্দারা। তার কারণ এই মোহাম্মদ শামীমের যা লাইফস্টাইল ছিল, তার কারণ সে পেশাগত দিক থেকে, অর্থাৎ রোজগারের জন্য তার এমন কোনো কিছু ছিল না। একটা গার্মেন্টস কারখানায় সে লেভেলিংয়ের কাজ করতো, কিন্তু তার লাইফস্টাইল যা ছিল সেটা কিন্তু একটা বিত্তশালী পরিবারের কোনো ছেলের মতো লাইফস্টাইল ছিল। সেক্ষেত্রে এত টাকা সে কোথার থেকে পেত? সে জিম করতো, সে গাড়ি চড়তো, সে যেভাবে থাকতো, তার চলাফেরা, যা দৈনন্দিন খরচ ছিল, এই টাকার সোর্সটা কী ছিল? পরিবার থেকে এই টাকা দেওয়া হতো না। তাহলে কি পাকিস্তানের এই সাজ্জাদ ভাট্টি যে গ্যাংয়ের সে মেম্বার, সেখান থেকে টাকা আসতো? তার কারণ এই সাজ্জাদ ভাট্টি গ্যাংয়ের হয়েই সে কাজ করছিল, তেমনটা তদন্তে উঠে এসছে। এবং এই সাজ্জাদ ভাট্টি গ্যাংয়ের কিন্তু একটা ট্রেন্ড রয়েছে যে তারা যারা তাদের মেম্বার হয় তাদেরকে তারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করিয়ে টাকা দেয়, একটা কমিশন দেওয়া হয়। সেক্ষেত্রে পোস্টার মারার ক্ষেত্রে আমরা দেখেছি, দিল্লিতে যখন এই গ্যাংয়ের সদস্যরা গ্রেফতার হয়েছিল তাদের টাকা দেওয়া হয়েছিল, এবং তার পরবর্তীতে পাঞ্জাবে যখন পুলিশকে খুন করা হয় সেক্ষেত্রেও তাদেরকে 5 লক্ষ টাকা দেওয়া হয়েছিল। এক্ষেত্রে এই শামীম, তার কতগুলি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্যাংক অ্যাকাউন্টগুলির বিষয়ে ইতিমধ্যেই স্টেটমেন্ট চাওয়া হয়েছে ব্যাংকের থেকে। পরিবারের সদস্যরা যারা রয়েছে, নিকট আত্মীয়, তাদের ব্যাংক অ্যাকাউন্টে নজর রাখা হচ্ছে যে এই ব্যাংক অ্যাকাউন্টগুলি থেকে বিদেশ থেকে বা এখানে যে টাকার সোর্স, যেখান থেকে টাকা এসছে, সেই টাকাটা ঘুরপথে অন্য কোনো মাধ্যমে এসছে কিনা, কিংবা হাওয়ালার সঙ্গে কোনো কানেকশন রয়েছে কিনা, সেটাও তারা দেখছেন। তার কারণ যেভাবে সে হাওড়া পিলখানা থেকে হঠাৎই বর্ধমান চলে গেল এবং বর্ধমানে গিয়ে তার সন্দেহজনক গতিবিধি, সেটা রীতিমতো ভাবাচ্ছে পুলিশকে। সুতরাং এই সমস্তটাই এখন আবারও আসবো, সঙ্গে থাকো। বর্ধমানের জিম থেকে পাকড়াও করা হচ্ছে জয়সি মোহাম্মদ জঙ্গি হামিম মণ্ডলকে। জিমের আরো একটা সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে, সেই ছবি আপনাদেরকে দেখাবো। সকাল সকাল একেবারে ফাঁকা জিমে ট্রেনিং করতো হামিম, যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এমনকি কোনো ট্রেনারের সাহায্য নিতেও সে রাজি ছিল না। জিমের ভেতর কেউ তাকে দেখুক বা পরিচয় জানুক, এমনটাও নাকি হামিম চাইতো না। তবে শেষ রক্ষা হয়নি।
আপনাদেরকে সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি। দেখুন সকালবেলায় যখন মোটামুটি জিম ফাঁকা থাকে ঠিক সেই সময়টা গিয়ে জিম করতো হামিম মণ্ডল। সুজয়ের কাছে আরো একবার যাব। সুজয়, তুমি কালকে জিমে ঢুকেছিলে, জিমটাও বেশ বিলাসবহুল, মানে আর 5টা সাধারণ জিমের মতন নয়। এই জিমে মেম্বারশিপ নিতে গেলে বেশ অনেকটা টাকাই খরচা করতে হয়। তুমি জিজ্ঞাসাও করেছিলে কবে থেকে এই জঙ্গি আসা শুরু করে ওখানে, তার কোনো বন্ধু বান্ধব ছিল কিনা, কারোর সঙ্গে গল্প গুজব করতো কিনা, আড্ডা দিত কিনা, পিটি মানে পার্সোনাল ট্রেনার ছিল কিনা। সুজয়, একেবারে দেখো, তার সকাল ঠিক 6টা নাগাদ এই জিমটি খুলতো এবং সে যে আবাসনে থাকতো তার খুব কাছেই ছিল এই জিমটি, রেনেসা আবাসনের খুব কাছেই এই জিমটি ছিল। সেখানে রোজ 6টার সময় জিম খোলা হতো, 6:10-এর মধ্যে এই শামীম চলে আসতো। যে সময় কর্তৃপক্ষ জিমের দরজা খুলতো কার্যত সেই সময়েই এই শামীম প্রবেশ করতো। 6টা থেকে ম্যাক্সিমাম 8টা অবধি সে জিম করতো, অর্থাৎ যে সময়ে অন্য সদস্যরা আসতো না। ট্রেনার যিনি ট্রেন করেন তিনি পৌঁছে গেলেও তাকে খুব একটা তার সাহায্য নিতে দেখা যায়নি। এমনকি ট্রেনার গতকাল আমাদের জানিয়েছে যে তিনি যখন অ্যাপ্রোচ করেছেন তিনি বলেছেন যে কোনো রকম সাহায্যের প্রয়োজন কিনা। সে হিন্দিতে জানিয়েছে নেই কোই জরুরত নেই, মে খুদি কাফি, অর্থাৎ সে নিজেই যথেষ্ট সেটাও বলেছে। অর্থাৎ এর উদ্দেশ্যটা কি হতে পারে, তদন্তকারীরা এটাকে ডিকোড করে যেটা মনে করছেন যে তার উদ্দেশ্য ছিল যে তার গতিবিধি, সে জিম করতে আসছে বা তার আবাসন থেকে খুব কাছের জিমেই মেম্বারশিপ নিয়েছিল, যাতে তার গতিবিধি বা তার অ্যাক্টিভিটি তার সঙ্গে কেউ কথা না বলতে পারে, তার নাম পরিচয় বেশি মানুষের মধ্যে পরিচিত না হয়, এমনকি জিম ট্রেনারও যাতে তার সঙ্গে বেশি কথা বলতে না পারে, তার সঙ্গে সবসময় থাকতে না পারে, সে সেই জন্যই একাই সমস্ত কাজটা করতো বা জিমটা সে একাই করতো। এই কারণেই সে ফাঁকা সময়টা বেছে নিয়েছিল। দিনের একদম শুরুতেই সে জিম করতো, প্রত্যেক দিন সেটাই আসতো। যদিও তার নিয়মিত জিম করার ট্রেন্ড ছিল না, সপ্তাহে সে 3 থেকে 4 দিন, তার বেশি যে জিম করতে আসতো না, বাড়িতেই থাকতো। অর্থাৎ রেনেসা আবাসনে যেখানে তাকে গ্রেফতার করা হয়েছে সেখানে থাকতো। আমরা যে ফুটেজটা দেখাচ্ছি সেটা গ্রেফতারের ঠিক কয়েক মিনিট আগের ফুটেজ। সেখানেও দেখবে যে পাশে ট্রেনার বা অন্যরা থাকলেও তাদের সঙ্গে সে তেমন একটা কথা বলছে না, কাছে যাচ্ছে না, নিজের মতো একা একাই সে। এদিকে পূর্ব বর্ধমানের ধৃত জঙ্গির হানি ট্র্যাপ। ঝাড়খণ্ড থেকে হামিমের বান্ধবীকে গ্রেপ্তার করা হচ্ছে। ধৃতের নাম অর্পিতা সরকার। অর্পিতার ছবি দেখাই আগে আপনাদেরকে, সোশ্যাল মিডিয়া থেকে যে ছবিগুলো আমরা পেয়েছি। এই অর্পিতার ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, সোশ্যাল মিডিয়া থেকে এই ছবি পেয়েছি। তাকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে। এই হামিম মানে জঙ্গি হামিম, তার বান্ধবী এই অর্পিতা। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাবো সুশোভনের কাছে। সুশোভন, এই অর্পিতা, তার সঙ্গে এই জঙ্গির পরিচয়টা কিভাবে হলো, কতদিন ধরে পরিচয়, অর্পিতাকে কিভাবে কাজে লাগাতো, এখনো পর্যন্ত কি জানতে পেরেছি আমরা? দেখো, বেশ কিছুদিন ধরেই পরিচয় এই অর্পিতার সঙ্গে। আর যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এই যে জঙ্গি গোষ্ঠীগুলো তারা বিভিন্ন জায়গায় তাদের স্লিপার সেল ছড়িয়ে রাখে। তারা দুটো কাজ করে, এক, তারা রিক্রুট করা, অর্থাৎ বিভিন্ন মানুষকে তাদের যে জঙ্গি গোষ্ঠী সেখানে নিয়ে আসা, আর রেকি করা, এই দুটো কাজই করত। এবং অর্পিতা সরকারের কাজ কিন্তু এখানে ছিল একেবারে ভিন্ন। সেটা হলো হানি ট্র্যাপ করা, অর্থাৎ হানি ট্র্যাপ করে কিন্তু অপহরণ করা বা অ্যাবডাকশনের মতো কাজ করা। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই অর্পিতা, সে কিন্তু অর্পিতা সরকার, যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, তার কাজটা আরেকটু অন্য ধরনের। তার কারণ এ কিন্তু মূলত হাই প্রোফাইল যারা ব্যক্তি তাদের গতিবিধি শুধুমাত্র নজরদারি নয়, বিভিন্ন সময় তাদের তথ্য সংগ্রহ করত, কার মাধ্যমেই হানি ট্র্যাপ করে। আর এই জায়গাতেই কিন্তু যেটা গুরুত্বপূর্ণ গোয়েন্দারা মনে করছেন যে কাদের বা কার এই তথ্য ইতিমধ্যেই হামিদের কাছে রয়েছে। আর এই হামিমকে পুরোপুরি সাহায্য করতো অর্পিতা। তার কারণ অর্পিতা বিভিন্ন জায়গা থেকে কিন্তু হানি ট্র্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করত। এবং শুধু তাই নয়, যে বিভিন্ন তার যে নিজের গোষ্ঠী রয়েছে সেই গোষ্ঠীতেও কিন্তু সে কোড ল্যাঙ্গুয়েজে কথা বলতো, মেসেঞ্জার ইউজ করতো, টেলিগ্রাম ইউজ করতো। এই সমস্ত জায়গা থেকে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সে তথ্য আদান প্রদান করতো। বলা ভালো, হানি ট্র্যাপ করে তথ্য সংগ্রহ করে জঙ্গি গোষ্ঠীকে দিয়ে সাহায্য করত। আর যেখানে এই অর্পিতা একটা অন্যতম ভূমিকা ছিল, বা বলা ভালো অন্য অ্যাসাইনমেন্টের দায়িত্বে ছিল। ধন্যবাদ।